সুপ্রিয় দর্শক, আমি মুস্তাফা জানি সবাইকে স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের বিষয় কর্মদক্ষতা ও কর্মসংস্থান। এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আছেন অধ্যাপক ডক্টর নাসিম বানু, লোক প্রশাসন বিভাগ, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়। মাঝখানে আছেন ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির, অধ্যাপক ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং ওই প্রান্তে আছেন তানিয়া ওয়াহাব, ম্যানেজিং পার্টনার, কারিগর। তবে আলোচনা শুরুর আগে চলুন দেখিনি এখনকার প্রধান শিরোনামগুলো। মামলায় দোষী প্রমাণিত হলে আইন অনুযায়ী নির্বাচনে অংশ নিতে পারবেন না বেগম জিয়া। মন্তব্য আওয়ামী লীগের। চেয়ারপারসনকে বাদ দিয়ে নির্বাচন নয়, হুঁশিয়ারি বিএনপির। মালয়েশিয়া একটি শপিং মলে 7 ঘণ্টাব্যাপী অভিযান। 43 বাংলাদেশি সহ 169 জন অবৈধ অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের উত্ত্যক্তের প্রতিবাদে শিক্ষার্থীদের সিলেট সুনামগঞ্জ সড়ক অবরোধ, দোকানপাট ভাঙচুর, স্থানীয়দের সঙ্গে সংঘর্ষ। 25শে মার্চের কাল রাতকে গণহত্যা দিবসের স্বীকৃতি না দেওয়ায় হতাশ শহীদ পরিবারগুলো। মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিতর্ক এড়াতে সরকারকে উদ্যোগী হওয়ার পরামর্শ। এবং বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনের উল্লেখযোগ্য ঘটনা নিয়ে গ্রাফিক নভেল মুজিব নামে বই প্রকাশ। বাংলা একাডেমি প্রাঙ্গণে বইটি কিনতে শিশুদের ভিড়। আপনাকে দিয়ে শুরু করি। সেটা হচ্ছে যে বাংলাদেশে যেভাবে যে হারে স্নাতক ডিগ্রিধারীরা বেরিয়ে আসছে সেই তুলনায় তার 30%ও চাকরি পাচ্ছে না। এখন তাহলে এই হারটা এত বেশি কেন, অথবা চাকরি কেন পাচ্ছে না? তার মানে প্রতি বছর দেখা যাচ্ছে, বলা হচ্ছে যে প্রায় 15 লাখ স্নাতক ডিগ্রিধারী বেরিয়ে আসছে মিনিমাম। এর মধ্যে 7 লাখ চাকরি পায়, বাকি 15 লাখ। তার মানে প্রতি বছর অতিরিক্ত লোক কিন্তু 15 লাখ করে থেকেই যাচ্ছে। তো এইটার এই ঘাটতি পূরণের জন্য কি পদক্ষেপ নেওয়া উচিত? আসলে সত্যি কথা বলতে যে এটা তথ্য প্রযুক্তির যুগ। আমাদের যে শিক্ষা ব্যবস্থা আছে সেটার মধ্যে দেখতে হবে যে আসলে সত্যিকার অর্থে আমরা তথ্য প্রযুক্তিতে জ্ঞান বা বাস্তব অ্যাপ্লাইড টাইপের সাবজেক্টে আমরা কতটুকু পড়াচ্ছি। আর আমরা যেটা বলছি যে 15 লক্ষ বের হয়ে আসছে এবং তার মধ্যে 7 লক্ষ চাকরি পাচ্ছে। মূলত আমি 22 লাখের মতো বেরিয়ে আসছে। 22 লাখের মতো বের হয়ে আসলে 15 লাখ চাকরি ছাড়া থেকে যাচ্ছে। যদি সেটি হয়ে থাকে সেক্ষেত্রে একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে যে আসলে যদি আমি কাউকে স্বশিক্ষিত করতে পারি বা সত্যিকার অর্থে যদি কোনো স্টুডেন্ট বা কোনো নাগরিক যদি মানব সম্পদ হিসাবে রূপান্তরিত হয়ে একটি বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে আসতে পারে, আমি মনে করি যে সে, অথবা এটা বাস্তবসম্মত, সারা পৃথিবীতেই সেটা দেখা যায় যে সবসময় কিন্তু সে চাকরির জন্য অপেক্ষা করে না, সে নিজেই তার নিজের কর্মের একটা ক্ষেত্র তৈরি করে নেয়, বরঞ্চ ভবিষ্যতে সে অন্য আরো 10 জনকে চাকরি দেওয়ার মতো ক্যাপাবিলিটিস জন্মায় তার নিজের মধ্যে, এবং উদ্যোক্তা হিসেবে সে কাজ করতে থাকে। শুধুমাত্র এটা হচ্ছে যে আমাদের টিচিং মেথডের মধ্যে একটা পরিবর্তন আনতে হবে, অথবা এটা পরিবর্তিত হওয়া শুরুই হয়ে গেছে। আপনি জানেন এবং আমরা সবাই জানি যে একটা সেলফ অ্যাসেসমেন্ট প্রোগ্রাম চলছে। আমরা আমাদের অ্যালামনাইদের সাথে কথা বলছি যে তারা কর্মক্ষেত্রে কি ধরনের সমস্যা বোধ করছে, অথবা তারা নিজেরা চাকরি পাচ্ছে না কেন, অথবা চাকরিতে তাদের অনীহার কারণটা কি। অনেকে কিন্তু এরকমও আছে তাদের চাকরির প্রতি অনীহা আছে, তারা নিজেরাই কিছু করতে চায়। এবং এর থেকে দেখা গেছে যে আমরা যে জিনিসটা, এবং অনেকে দেখা গেছে যে অনেক ভালো স্টুডেন্ট, তখন তারা ভাইভা বোর্ডে যে তারা ভালো করতে পারে না, ইন্টারভিউ বোর্ডে যে ভালো করতে পারে না। এই যেমন আমি নিজে যেমন একটা কোর্স পড়াই ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন, এবং সেখানে আমি বলেছি যে আমাদের ইন্টারনাল ইভ্যালুয়েশনের জন্য 20 মার্কস থাকে। আমি বলেছি যে এবার আর অন্য কোনো অ্যাসাইনমেন্ট আমরা করাবো না, প্রত্যেক ক্লাসেই আধা ঘন্টা করে আমরা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার, বাংলাদেশের কারেন্ট অ্যাফেয়ার, অথবা কন্টেম্পোরারি ওয়ার্ল্ডে যেগুলো ঘটছে, অথবা মোটিভেশন করা, যাতে একটা স্টুডেন্ট ইন্ডিপেন্ডেন্টলি নিজেই কিছু করতে পারে। কারণ একটা জিনিস হচ্ছে কি যে আমাদের সেন্সটা একটু অন্যরকম। আমরা যখন দেশের বাইরে যাই আমরা কিন্তু তথাকথিত অড জব বলতে যেটা বোঝায় সেটা কিন্তু অবলীলায় করি। তখন কিন্তু আমরা আমি বলছি, লেট মি ফিনিশ, আমরা দ্বিধাবোধ করি না। কিন্তু বাংলাদেশেই যখন আমি নিজে একটা কাজ শুরু করতে যাই, একটা জিনিস শুরু করতে গেলে আমাকে সব কাজ, একজন উদ্যোক্তা যখন প্রথমে কাজ করেন উনি নিজে হাতেই সবকিছু করেন। এই যে মানসিকতাটা, এই মানসিকতাটার অভাব আছে। এরা দেখা গেছে যে স্টুডেন্টরা যারা পাশ করে বের হয় তারা কিন্তু সব কাজ একসাথে করতে চায় না। একসময় কিন্তু একটা সিস্টেম ডেভেলপ করেছিল যেটা বিকল্প, আপনি জানেন বোধহয়, যে একসময় বাংলাদেশ ব্যাংক একটা লোন দিত এবং বিকল্প ট্যাক্সি শুরু হয়েছিল, এবং সেটা
থ্রু সোনালী ব্যাংক আর কি। তো এবং একটা জিনিস হয়েছিল যে সেখানে তারা অনেক, যেমন একজন ডেন্টিস্ট, সে তার একটা প্র্যাকটিসের জন্য একটা চেম্বার সাজিয়ে নিত, বা একজন ডাক্তার সে তার নিজে ইন্ডিপেন্ডেন্টলি কিছু করার জন্য ছোট একটা ক্লিনিক তৈরি করে নিত। এবং সবচেয়ে কমন যেটা ছিল সেটা হচ্ছে যে তারা একটা ট্যাক্সি কিনতো এবং সেই ট্যাক্সিটা তারা রিকভারি করতো। তখন কিন্তু একটা যুগান্তকারী বিপ্লব হয়ে গেছিল, অর্থাৎ মানুষের মানসিকতার মধ্যেও কিন্তু একটা পরিবর্তন এসেছিল। মানুষ যখন বিকল্প ট্যাক্সি ড্রাইভারকে অ্যাড্রেস করতো বা ডাকতো, সে জানতো যে এই ছেলেটি মাস্টার্স করা, এবং ওনারা কিন্তু সে সমস্ত বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু লোন রিকভার করে সে গাড়ি মালিক ওন করেছিলেন। যে জিনিসটা হচ্ছে যে মানুষের, আমাদের মোটিভেশন করতে হবে। একজন নাগরিক যখন সে শিক্ষিত হয়ে বের হয়ে আসে, এটা শুধু রাষ্ট্রের দায়িত্ব না যে তাকে চাকরি দিবে, রাষ্ট্রের দায়িত্ব না তাকে এমপ্লয়মেন্ট দিবে। রাষ্ট্র কিন্তু অলরেডি তাকে, যদি পাবলিক ইউনিভার্সিটির কথাগুলো বলেন, তাকে তার পিছনে কিন্তু সাবসিডি দিয়ে তাকে পাশ করিয়ে নিয়ে এসেছে। এখন তার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রকে কিছু দেওয়া। Yes. এবং যদি রাষ্ট্রকে সে কিছু দিতে চায়, তাহলে সে নিজের জন্য অপরচুনিটি তৈরি করবে, শুধু নিজের জন্য না, সে অন্যের জন্য অপরচুনিটি তৈরি করবে। সাইমালটেনিয়াসলি সে তার নিজের ফ্যামিলিকেও কিন্তু লুক আফটার করবে। অর্থাৎ অনেকগুলা মানুষের দায়িত্ব কিন্তু সে নিতে পারার মতো উনি যেটা capability বলছেন হবে। যে অ্যাটলিস্ট সবাই পাশ করে বেরিয়ে যাচ্ছে এবং শিক্ষিত হচ্ছে, হ্যাঁ, এবং সে সবাই যে চাকরি করে তা না, কিন্তু বোঝাটা তো বাড়ছে, কিছু না কিছু করতে হচ্ছে। উনি যেটা বললেন যে যেমন বিকল্প যেটা ছিল 70-80 দশকে, সেই জায়গাটাতে কিন্তু এখন আর নেই। এবং আমাদের যে লোকগুলো বাইরে যাচ্ছে তারা অধিকাংশই কিন্তু শিক্ষিত না। আপনি আমার এখানে যে লোকগুলো শিক্ষিত লোকগুলো বেকার থাকছে, তারা কিন্তু ওখানে যাচ্ছে না, যাচ্ছে কিন্তু একদম লেবার, মানে একদম কোনো কিছু লেখাপড়া ঠিক মতো জানে না, এই ধরনের লোক। তো এতে তো আমাদের এখানে একটা চাপ, বিরাট চাপ। আমাদের আলোচনাটা আসলে শুরু করা দরকার আমাদের উন্নয়ন কৌশলটা কিরকম। তা আমরা প্রতিদিন শুনছি এবং বিশেষ করে গণমাধ্যমে ফলাও করে প্রচার করা হচ্ছে যে আমাদের দেশে প্রচুর পরিমাণে মোট দেশজ উৎপাদনে প্রবৃদ্ধি করছে, কিন্তু আসলে তার ভাগ কে পাচ্ছে, এই প্রশ্ন দিয়ে শুরু করা দরকার। তা আপনি যদি সর্বশেষ পরিসংখ্যান সরকারি হিসেবগুলো দেখেন, তাহলে কিন্তু ভয়ঙ্কর চিত্র বেরিয়ে আসে। আপনি আমাদের দেশের খুবই সুখবর ছিল যে 60% মানুষ নবীন বয়সের, অর্থাৎ 30 বছরের নিচে। কিন্তু যদি পরিসংখ্যান দেখেন তাহলে দেখবেন 15 থেকে 29 বছরের সর্বশেষ যে আন্তর্জাতিক শ্রম সংস্থার জরিপ অনুযায়ী সেটা বলছে যে আপনার তার মধ্যে 41% লোক না আছে তারা কর্মসংস্থানে, না আছে শিক্ষায়, না আছে প্রশিক্ষণে। তার মানে ভয়াবহ চিত্র, যেটা হচ্ছে একটা প্রচন্ড পরিমাণে একটা সুবিধার দ্বার প্রান্ত উন্মোচন করত, সেটা এখন চ্যালেঞ্জে পরিণত হয়েছে। তার মানে হচ্ছে যে আমাদের যে প্রবৃদ্ধি হচ্ছে, সেই প্রবৃদ্ধির কৌশলগত এমন অসুবিধা আছে যার কারণে সেটি আসলে কর্মসংস্থান বর্ধনকারী প্রবৃদ্ধি হিসাবে আবির্ভূত হচ্ছে না। তার মানে হচ্ছে যে প্রথম জিনিস দেখতে হবে যে আসলে আমাদের যে উন্নয়ন কৌশল আছে সেটি আসলে কতটুকু কর্মসংস্থান তৈরি করতে পারে। দ্বিতীয় হচ্ছে যে কর্মসংস্থান তৈরি হবে কোথায়, যদি অর্থনৈতিক কর্মকাণ্ড থাকে। তো অর্থনৈতিক কর্মকাণ্ডের আমরা যে সমস্ত চলকগুলোকে মনে করি, সেগুলোর একটি চলক হচ্ছে যে আপনার ব্যক্তি খাতের বিনিয়োগ অবস্থা। আমরা লক্ষ্য করছি যে মোট দেশজ উৎপাদনের ব্যক্তি খাতের বিনিয়োগ একটা স্থবির অবস্থায় বিদ্যমান আছে। তাহলে হচ্ছে যে নতুন কর্মসংস্থান তৈরি করার জন্য যে ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড দরকার সেটি তৈরি হচ্ছে না। তার মানে হচ্ছে চাহিদার ক্ষেত্রে এইটা দেখা যাচ্ছে, অর্থাৎ কৌশলগত সমস্যা রয়েছে এবং আপনার অর্থনৈতিক কর্মকাণ্ড হচ্ছে না। দ্বিতীয় হচ্ছে যে সরবরাহের দিক যদি চিন্তা করেন, তাহলে কি ধরনের, প্রতিটি আপনি যে কোনো উদ্যোক্তাকে জিজ্ঞেস করবেন তাহলে সে প্রশ্ন করবে যে আপনার এত, আমার মনে করেন যে সে স্নাতক, মানে ব্রিটিশ কাউন্সিলের জরিপ অনুযায়ী হচ্ছে যে আপনার 47% স্নাতকধারী, যেটা প্রথমে বললেন, তারা বেকার আছে। তাহলে হচ্ছে যে তার মানে একদিকে এত কর্মসংস্থান উপযোগী মানুষের সরবরাহ আছে, অন্যদিকে আপনি যদি উদ্যোক্তার সাথে কথা বলেন তারা বলছে হচ্ছে যে লোক পাচ্ছে, যোগ্য লোক পাচ্ছে। এবং আমাদের দেশের অর্থনৈতিক একটা প্রাণ প্রবাহ হচ্ছে আপনার প্রবাসী আয়, কিন্তু লক্ষ্য করবেন সেখান থেকে আমরা $15 বিলিয়ন পাচ্ছি। এবং শুরুতে আপনি যেটা উল্লেখ করলেন সেটা হচ্ছে যে বিভিন্ন রকমের সংরক্ষণশীল হিসেব অনুযায়ী 500 কোটি থেকে 700 কোটি টাকা পার্শ্ববর্তী দেশসমূহের লোক নিয়ে যাচ্ছে। তার মানে একদিকে বেকারত্ব দিন দিন বাড়ছে, অন্যদিকে
দক্ষতাহীন বেকার তৈরি হচ্ছে। তাহলে কর্মকৌশল যে বিষয়টা, সেটা নিয়ে আসলে কতটুকু উদ্যোগ গ্রহণ করা হয়েছে আমি দেখছি না। মধ্যমেয়াদে যদি আপনি খুব পরিষ্কারভাবে আপনি যদি চেষ্টা করেন দেখার সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, সেখানেও কিন্তু কর্মসংস্থান মুখীন যে প্রবৃদ্ধি নীতি, সেটার কিন্তু বড় রকমের অভাব আছে। আমরা পরে আলোচনা করতে পারি কেন হচ্ছে না, কি জন্য হচ্ছে না। হ্যাঁ, আবার বলেন আপনার এখানে, আপনি তো একটা এন্টারপ্রেনার, আপনি আমাকে বলেন যে আপনাদের যে দক্ষ লোকগুলো দরকার হয় বা আপনি যে ইয়ার জন্য হয়, সেটা কি আপনি পান? সব ক্ষেত্রে আসলে পাওয়া যায় না। কারণটা কি? কিছু ক্ষেত্রে প্রশিক্ষণের অভাব দেখা যায়, যে আসলে লেদার সেক্টর বা ব্যাগের সেক্টর, জুতা সেক্টর এটা একটু আলাদা, গার্মেন্টস এর থেকে একটু আলাদা। এটার জন্য আসলে যতখানি প্রশিক্ষণ দরকার, ততখানি প্রশিক্ষক মানে প্রশিক্ষণ পেয়ে ততখানি লোক বের হয়ে আসে। আপনি বলতে চাচ্ছেন যে ইনস্টিটিউশন গুলো আছে আমাদের এই লেদার টেকনোলজি, সেটা সেই পর্যায়ে না? না, আমি বলছি যে যেমন আমি হচ্ছে এসএমই এন্টারপ্রেনার, আমার হচ্ছে ওয়ার্কার লেভেলে প্রশিক্ষণ প্রাপ্ত লোকজন দরকার। হ্যাঁ, কিন্তু লেদার টেকনোলজি থেকে তো ইঞ্জিনিয়ার বের হচ্ছে, লেদার প্রোডাক্টস ইঞ্জিনিয়ারিং সবই বের হচ্ছে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে দক্ষ লোকগুলো সব বাইরে থেকে আসছে। আমি সেটাই বলতে চাচ্ছি। কিছু ক্ষেত্রে বাইরে থেকে আসছে, বাট এখন কিন্তু এই অবস্থার বেশ পরিবর্তন হয়েছে। আগে যেমন দেখা যেত যে বড় বড় ফুটওয়্যার কোম্পানিগুলোতে, মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে বাইরে থেকে আসছে, ইন্ডিয়া থেকে আসছে বা শ্রীলঙ্কা, পাকিস্তান থেকেও আসতো। বাট এখন কিন্তু সেটা আমাদের লেদার ইনস্টিটিউটের ছেলে মেয়েরাই কাজ করছে। বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে কিন্তু এখন আমাদের ছেলে মেয়েরাই ডিজাইনিং বা অন্যান্য যে মার্চেন্টাইজিং, এগুলো সব আমাদের লেদারের ছেলে মেয়েরাই করছে। কিন্তু সেক্ষেত্রেও বলবো যে আসলে তাদেরও আরো বেশি দক্ষতা অর্জন করা দরকার। তার মানে আপনি কি বলেন যে একাডেমিক সিস্টেমটা আমাদের ঠিক আছে? লেদার না, একাডেমিক সিস্টেম অনেক চেঞ্জ করতে হবে আসলে, মানে আরো অনেক বেশি মানে ভালো করা জরুরি, অনেক বেশি দক্ষ করতে হবে। আর যদি আমি এন্টারপ্রেনারশিপের ইয়ে থেকে দেখি, যে আমরা যখন আসলে সেক্টরে মানে পড়তে এসেছি, অনেক সময় কিন্তু আমাদের শুনতে হয়েছে প্রথমে যে মেয়ে হয়ে সেক্টরে আসা যাবে না। এটা কিন্তু আসলে সব জায়গা থেকে শুনতে হয়। তো আমাদের জন্য আসলে প্রথম থেকে একটা ব্যারিয়ার থাকে ফ্যামিলিগতভাবে, যে ফ্যামিলি থেকে আসলে ঠিক করে দেয় যে তুমি এই সাবজেক্ট পড়বা, তুমি এই সাবজেক্ট পড়বা না। আমার পরিচিত অনেক ফ্রেন্ড আছে, যারা বন্ধু আছে, বান্ধবী আছে, যারা দেখা গেছে ডিজাইনিং এ খুব ভালো, কিন্তু ওর বাবা মা ডিজাইনিং এ পড়তে দেয়নি, ওর বুয়েটে পড়তে হয়েছে। তো দেখা গেছে যে সেই হিসেবে সে খুব হতাশা ছিল, কিন্তু সে ডিজাইনিং এত ভালো করতো, সে যদি চারুকলায় পড়তো হয়তো বা সে খুব ভালো একজন এন্টারপ্রেনার হতে পারতো। তো আমাদের দেখা যায় যে ছোটবেলা থেকে তার যে মেধাটা আছে, সে যে মেধাটা কাজে লাগাবে সেটাও ঠিকমতো হচ্ছে না। এই জন্য আমাদের দেশে এন্টারপ্রেনারও অনেক সময় মানে ওইভাবে দক্ষভাবে গড়ে উঠতে পারছে না। আর ফ্যামিলি সাপোর্টটাও আসলে অনেক বড়। আমাদের দেশে দেখা যায় এন্টারপ্রেনার কয়েক রকম আছে। একরকম হচ্ছে যাদের ফ্যামিলি থেকেই, যাদের বাবা বিজনেস করছে বা দাদা বিজনেস করছে, তারাই আসছেন। অথবা দেখা যায় যে কেউ দীর্ঘদিন একটা জায়গায় কাজ করেছেন, চাকরি করেছেন, টাকা পয়সা জমিয়ে হয়তো বা কোনো একটা সেক্টরে দক্ষতা লাভ করে উনি হয়তো বিজনেস করছেন। কিন্তু একেবারেই স্টুডেন্ট লেভেল থেকে, মানে আমি যেভাবে শুরু করেছিলাম, আমি কিন্তু স্টুডেন্ট লাইফ থেকে বিজনেস শুরু করেছিলাম, তো সেভাবে আসলে খুব কম উদ্যোক্তা গড়ে উঠছে। কিন্তু তরুণ বয়সে বা মানে তরুণ অবস্থায় একটা মানুষ যে পরিমাণ আসলে এফোর্ট দিতে পারে বা তার যে সৃজনশীলতা, সেটা কিন্তু একটা বয়স পরে ওই রিস্ক মানে নিতে পারে না। তো আমার মনে হয় আমাদেরকে এখনই মানে তরুণদেরকে উৎসাহিত করতে হবে এন্টারপ্রেনারশিপে, যে তারা কিভাবে উদ্যোক্তা হয়ে, তারা কিভাবে এই শ্রম বাজার মানে বাজারে যে একটা বিশাল অঙ্কের প্রতি বছর যে একটা ইয়ে রয়েছে, সেইখানে তারা যেন নিজেদের ব্যবস্থা করতে পারে এবং পাশাপাশি তারা যেন অন্যদেরও চাকরি দিতে পারে, সেই ধরনের কিছু জায়গা আসলে বের করতে হবে। না, এটা কি একজন তরুণের পক্ষে সম্ভব, যে টাকার ব্যাপারটা যেখানে জড়িত আছে? এটা বলছি যে আসলে তরুণদের মধ্যে তো আসলে সাহস আছে, মানে সাহস বা যে কোনো কিছু জয় করার ক্ষমতা। যেমন আমি যখন শুরু করেছি, আমি কিন্তু টিউশনি টাকা দিয়ে শুরু করেছিলাম, আমি একটা মেশিন কিনে শুরু করেছিলাম। তো আমাদের তরুণদের মধ্যে আসলে অনেকের মধ্যে এই মেধাটা আছে বা এই সাহসটা আছে। এখন দরকার আসলে একটু ফ্যামিলির মানে পারিবারিক সাপোর্ট, কারণ অনেক সময় দেখা যায় যে এই যে একটা রিস্ক নিচ্ছে লাইফের, এই বয়সটাই তো আসলে জীবন গড়ার। অনেক সময় দেখা যায় যে একটা সময় কিন্তু যখন সে ডেভেলপ করছে, তখন কিন্তু তার আর্থিক, মানসিক অনেক ধরনের সমস্যার মধ্যে দিয়ে তার যেতে হয়, এবং এটা একটা আনসার্টেনিটি। ওই সময় যদি আসলে পরিবারের মানুষ বা কাছের মানুষগুলো কাছে থাকে, আমার মনে হয় যে কোনো তরুণ বা তরুণী খুব ভালো কাজ করা সম্ভব সেক্ষেত্রে। আচ্ছা ম্যাডাম, যেটা আছে সরকারের পক্ষে তো একা মেনটেন করা সম্ভব না, এতগুলো চাকরি, এত তার মানে পুরোটাই হচ্ছে বেসরকারি খাতের উপর নির্ভরশীল আমাদের পুরো সিস্টেমটা। তো এই ক্ষেত্রে যেটা
মনে হচ্ছে যে উনি যেটা বললেন, তার মানে টেকনিক্যাল সাইডটা, মানে আমাদের সবাই কিন্তু ইউনিভার্সিটিতে এসে ভর্তি হয়ে যাচ্ছে অথবা অনার্সে ভর্তি হয়ে যাচ্ছে, কিন্তু এই জায়গায় থেকে তার মেধাটা যদি টেকনিক্যাল সাইডে ট্রান্সফার করা, তো আইটি যেমন আইসিটির যে বিষয়টা চলে আসছে এখন, এই সাইডে হয়তো ইয়াং এন্টারপ্রেনার আসছে, পাশাপাশি অনেকে এগিয়ে আসছে ঠিকই, কিন্তু তারপরেও বলতে হবে যে এই জায়গাটা লিমিটেড হয়ে গেছে। যে লেভেল থেকে যে ধরনের লোকজন, গ্রামের একটা লোক সেও কিন্তু ডিগ্রি পাস করছে, ডিগ্রি পাস করে কি করবে সে জানে না। আসলে যে কথাটা বলা হচ্ছে উচ্চশিক্ষা বা উচ্চশিক্ষিত যারা, এই জিনিসটা আসলে একটু ক্লিয়ার হওয়া দরকার যে কারা আসলে উচ্চশিক্ষিত আর কি, যারা গ্রাজুয়েশন করেছে অথবা তারপরে পড়াশোনা করছে। একটা জিনিস হচ্ছে যে আমি প্রথমে বলবো যে আমাদের মোটিভেশনের একটা ব্যাপার আছে, যে এটা রাষ্ট্রীয়ভাবে এবং শিক্ষা প্রতিষ্ঠান দুটো তরফ থেকে মোটিভেশন করতে হবে। যে উচ্চশিক্ষিত যিনি হবেন যিনি নাকি আমরা বলছি যে বেকার, আমি বলবো সবটাই বেকার না, আসলে কিছুটা ছদ্ম বেকারও। কারণ যেন একজন উচ্চশিক্ষিত হবে উনি যদি মনে করেন, মোটিভেটেড হন, উনি টিউশনি করে, উনি পেপার বিক্রি করে, উনি যে কোনো একটা পার্ট টাইম কাজ করেও কিন্তু কোচিং সেন্টারে করছে, আপনার পার্ট টাইম হিসেবে লেবার হিসেবে কাজ করতে পারে গার্মেন্টসগুলোতে, যে কোনো জায়গায় কিন্তু একটা কাজ করে এটা পড়াশোনা করতে পারে। এটা হচ্ছে ওনার মোটিভেশনের ব্যাপার, যে আসলে আমি চাই কিনা। এবং সেটা যদি না হয় তাহলে আমার মনে হয় যে আমার ক্যাপাবিলিটিস আছে এবং আমার ক্যাপাবিলিটিসটাকে আমি ব্যবহার করছি না। আমি আমার চিন্তাটা আমি এই দিকে রাখতে চাই যে প্রত্যেকটা মানুষের মধ্যে একটা বোধ জাগ্রত করতে হবে, প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যে যে তার ক্যাপাবিলিটিসটাকে ব্যবহার করতে হবে। আর একটা জিনিস হলো যে উচ্চশিক্ষিত এটা বলছেন, আর টেকনিক্যাল বা ভোকেশনাল ট্রেনিং এর দিকে যদি এটা বলা হয় তাহলে আমাদের সামগ্রিকভাবে রাষ্ট্রীয় শিক্ষা ব্যবস্থার নীতিমালার মধ্যে একটা পরিবর্তন আনতে হবে। যে আমরা যেমন আমি জানি যে আপনার যখন ভারতবর্ষ যখন স্বাধীন হয় 1947 সালে পরে, প্রথম যখন পঞ্চবার্ষিক পরিকল্পনা হয়, দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনায় কিন্তু ইন্ডিয়া একটা প্ল্যান করে যে 40% স্টুডেন্টকে তারা সায়েন্সের দিকে দিয়ে দিবে। যদি সেটা হয় তাহলে আমাদের পুরো শিক্ষা ব্যবস্থার কাঠামোর মধ্যে একটা পরিবর্তন আনতে হবে দীর্ঘমেয়াদী। অর্থাৎ আমি একেবারে প্রাইমারি লেভেল থেকে স্টুডেন্টের ইন্টারেস্টটাকে টেস্ট করা শুরু করব, যে আসলে কে সৃজনশীল, কে সায়েন্সের প্রতি মোটিভেটেড, কে ম্যাথমেটিক্যালি উইক। আমি চেষ্টা করব, কারণ একটা স্টুডেন্টকে যদি পোটেনশিয়ালিটি করতে হয়, যদি টেকনিক্যাল নলেজ তার ডেভেলপ করতে হয়, তাহলে তাকে ম্যাথমেটিক্যালি আমাকে কিছুটা ট্রেন্ড আপ করে নিয়ে আসতে হবে, স্পেশাল কেয়ার নিতে হবে। কিছু কিছু স্টুডেন্ট আমাকে বেছে নিতে হবে যে কাদের পোটেনশিয়ালিটি কোন দিকে। সেই পর্যায়ে এসে তাহলে আমি বলতে পারবো যে আপ টু দ্য ইন্টারমিডিয়েট লেভেল বা উচ্চ মাধ্যমিক পর্যায়ের পরে যদি তারা আউটস্ট্যান্ডিং রেজাল্ট না করে তাহলে আমাকে নীতিমালা আনতে হবে। তাহলে যে তারা ইউনিভার্সিটি লেভেলে যাবে না, তারা ভোকেশনাল বা টেকনিক্যাল ট্রেনিং এ যাবে। ভোকেশনাল বা টেকনিক্যাল ট্রেনিং এ যাওয়ার পরে তাদের জন্য জব অপরচুনিটি রাখতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার মেন্টালিটির পরিবর্তন করতে হবে। আমরা যখন দেশের বাইরে যাই, যিনি একজন ইলেকট্রিশিয়ান আসে তাকে আমরা ভদ্রভাবে গ্রহণ করি, কিন্তু আমার দেশে যখন একটি ছেলে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এবং ইলেকট্রিশিয়ানের মধ্যে কিন্তু আমরা তফাৎ করে ফেলি। এই যে পার্থক্যটা আমরা করে ফেলি, অর্থাৎ সামগ্রিকভাবে যদি আমি মোটিভেশন করতে চাই এই প্রজন্মকে যে তুমি নিজে কিছু করো, তাহলে আমাদের নিজেদের মেন্টালিটির পরিবর্তন আনতে হবে। এবং আমি নিজে কিছু করতে যাওয়া মানে আমি যে কোনো কাজ করতে পারি, এটা আমাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। আর আমি ঠিক বলবো যে আসলে উনিই বলবেন, তারপর আমি একটু বলছি উদ্যোক্তা। যদি আমি বলি, আমি বলবো যে আমি অন্তত এই কথা খুব জোর গলায় বলবো যে বাংলাদেশের 90% নারী হচ্ছে উদ্যোক্তা। একটা মহিলা সে বাসায় থাকে, সে 4টা মুরগি পালে, 2টা মুরগির ডিম বিক্রি করে, একটা মুরগি সে আপনার দুইটা মুরগির ডিম সে বাসায় খাচ্ছে। একটা নারী সে এক মুষ্টি চাল জমা করে, একটা নারী সে একটা লাউ গাছ লাগায়, একটা নারী সে ধান ভাঙে। একটা কৃষিকাজের সামগ্রিক যদি কার্যক্রমের মধ্যে দেখেন, পুরুষ হয়তো খেতে যেয়ে কাজ করে, বাকি কাজটাই কিন্তু একজন নারী করে। একজন নারী অর্থ সংগ্রহ করে তার সন্তানকে পড়াশোনা শেখানোর জন্য। একজন নারী একটি সন্তান থেকে শুরু করে একজন বৃদ্ধকে আমরা বৃদ্ধাশ্রমে কিন্তু দিই না, এখন পর্যন্ত একটি পরিবারের বন্ধনটাকে সে টিকিয়ে রাখে। এবং একটি বৃদ্ধাশ্রমে যাওয়া থেকে যদি আপনি মনে করেন যে এইখান থেকেও যদি লুক আফটার করার দায়িত্বটা, সেটাও কিন্তু একজন নারী নেয়। আমরা তার মনিটারি ভ্যালুটা কিন্তু কখনোই বের করে নিয়ে আসি না। যদি সেটি আমরা বের করে নিয়ে আসি তাহলে আমি দেখব যে আসলে আমরা যতটা বেকারের কথা বলছি ততটা বেকার কিন্তু নাই। এরা হয়তো আপনি বলতে পারেন যে হ্যাঁ মাস গেলে তারা সেইভাবে বেতন পাচ্ছে না, তারা কোনো ফুল টাইম এমপ্লয়েড না, পার্মানেন্টলি কোনো জায়গায় তাদের কোনো চাকরি নেই, বাট ফর্মাল কোনো জব নাই। সবচেয়ে ভালো শব্দ হতে এই ক্ষেত্রে আমি বলবো যে তারা কিন্তু কোনো না কোনো ভাবে এমপ্লয়। কারণ আমরা যদি দেখি আজকে আমাদের অর্থনৈতিক উন্নতি হচ্ছে, অর্থনৈতিক চাকা ঘোরানোর ক্ষেত্রে তাদের সবার অবদান। অর্থনৈতিক উন্নতি হচ্ছে আমাদের। আপনি যদি বলেন যে আমরা 2015 সালের মধ্যে যে গোলটা অ্যাচিভ করার কথা ছিল 29, আমরা এখন হচ্ছে 12.9, এবং আমরা
আলটা পোর গ্রুপ, যেটা দরিদ্রের মধ্যে দরিদ্রতম জনগোষ্ঠী যারা শিশু এবং নারী যাদেরকে আমরা বলি, সেই গ্রুপটাকে কিন্তু আমরা উঠিয়ে আনার চেষ্টা করছি এবং সেটা কিন্তু আমাদের কাজ শুরু হয়ে গেছে এবং খুব দ্রুতই কিন্তু আমরা মনে করি যে সেই সফলতার দিকে যাব। আপনি কি মনে করেন যে আপনি আপনার ছোটবেলায় যত ভিক্ষুক দেখতেন এখন তত ভিক্ষুক দেখেন? আপনি কি মনে করেন যে আপনার ছোটবেলায় বা আমাদের ছোটবেলায়, যদি আমরা, আমাদের বাংলাদেশ এখনো কৃষি নির্ভর দেশ এবং বাংলাদেশের এখনো 75% লোকজন কৃষি নির্ভর এবং তারা গ্রামে বসবাস করে। আপনি 20 বছর আগের গ্রামের কথা বা 10 বছর আগের গ্রামের সিনারিওর কথা যদি চিন্তা করেন, আজকে যদি চিন্তা করেন, 10 বছর আগে একজন গ্রামে একজন মানুষ না খেয়ে থাকতো, আজকে কিন্তু মানুষ না খেয়ে থাকে না, সে ফ্রিজ কিনছে, টেলিভিশন করছে, এমনকি অনেক ঘরে ইন্টারনেট আছে, প্রত্যেক ইউনিয়ন পরিষদে ইন্টারনেট আছে, তারা পড়াশোনা করছে। সবচেয়ে বড় কথা, অনেকের কাছে ট্রান্সপোর্টও আছে। দিজ আর ইন্ডিকেটর অফ ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট এবং কি মানুষের মানবিক গুণাবলীর যে বিকাশ সাধন হয়েছে। মানুষ আসলে মানুষত্ব বোধের মধ্যে মানুষের সামাজিক ইন্ডিকেটরগুলো ডেভেলপ করেছে, মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়েছে। যদি সত্যিকার ভাবেই এটা হতো যে এত বেকার হয়ে যেত, তাহলে কিন্তু মানুষের জীবনযাত্রার মান এইভাবে বাড়তে পারতো না। আরেকটা কথা আমি বলবো যে শুধুমাত্র যে আমরা মানে অশিক্ষিত বা অল্প শিক্ষিত লেবারই যে আমরা দেশের বাইরে দিচ্ছি তা কিন্তু না। আমি বরঞ্চ বলবো যে আমরা ব্রেনটাকে, আমি একটা কথা শুধু বলি, দেশে আমাদের 1 কোটি লোকের মধ্যে 99 লাখ লোকই কিন্তু একদম না, আমি বলছি যে আমরা বরঞ্চ 80-এর দশকের পরে 90-এর দশকে কিন্তু আমরা মানুষকে অনুপ্রাণিত করেছি যে আমরা আমাদের শিক্ষিত লোককে ব্রেন ড্রেন করতে চাই না। একটা রেভলিউশনের মতো একটা সময় এটা ছিল না এবং সেটার একটা পজিটিভ ইম্প্যাক্ট কিন্তু দেশে এসেছে। আগে আপনি মনে করেন 60s বা 70s যেভাবে শিক্ষিত লোকজন, ডাক্তার ইঞ্জিনিয়াররা দেশের বাইরে চলে যেত, পড়াশোনা করতে যেত, তারা কিন্তু ফিরতো না। আজকে আপনি একটা স্ট্যাটিস্টিক নিয়ে দেখেন, 50% মাল্টিন্যাশনাল কোম্পানিতে দেখবেন যে বাইরে থেকে মাস্টার্স করা একটা স্টুডেন্ট আছে এবং সে বাইরে যাচ্ছে, পড়াশোনা করছে, ফিরে আসছে। দিস ইজ দ্য ইন্ডিকেটর অফ ডেভেলপমেন্ট। আমরা বলে থাকি স্টুডেন্টদেরকে যে আমার ডেভেলপমেন্ট আর কিন্তু কর্মদক্ষতা কিন্তু না, আমি লেট মি ফিনিশ। কর্মসংস্থান কিন্তু ডেভেলপমেন্ট হলেই কর্মদক্ষতা হবে এবং কর্মদক্ষতা হলেই কিন্তু একজন মানুষ তার নিজের কর্মসংস্থান করবে। যেমন আমরা বলে থাকি, আমার স্টুডেন্ট দেশের বাইরে যাবে, সে ডিগ্রি নিয়ে আসবে, দেশে ইনস্টিটিউশন বিল্ড করবে, দেশে ইনস্টিটিউশন বিল্ড করে সে দক্ষ জনশক্তি তৈরি করবে। এখন কিন্তু স্টুডেন্ট ফিরছে, সে ইনস্টিটিউশন বিল্ড আপ করবে এবং সে নিজেই দক্ষ জনগোষ্ঠী তৈরি করবে। একটা জিনিস, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বাড়িধারা ডিএস থেকে ইঞ্জিনিয়ার আব্দুর রহিম বলছি। জি, আমার এই আলোচকদের প্রতি আমার শ্রদ্ধা এবং এনারা প্রচুর নতুন তথ্য দিচ্ছেন এবং ভালো ভালো কথা বলছেন, কিন্তু আমি একটা বিষয় আপনাদের সবাইকে একটু, জাতিকে একটু জানাই দিতে চাই। সেটা হচ্ছে, আমরা যাদেরকে ওই যে বললে একটু আগে, আমাদের আপনার 42% গ্রাজুয়েট বেকার আছে। এই জিনিসটা কি আসলে এই ভদ্রলোকরা যাদেরকে আমরা গ্রাজুয়েট বলছি, ওনাকে আসলেই গ্রাজুয়েট? এনাদের সমস্যা হচ্ছে কি, দেখুন, আমি ইঞ্জিনিয়ারিং সার্ভিসে দীর্ঘদিন, আজকে 40 বছরের কাছাকাছি আমি কাজ করতেছি। আমি ডিজাইনের কাজ করতে গেছি, আমি ইন্ডাস্ট্রি চালাইছি, আমি আপনার মেনটেন্যান্স, ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, ডিজাইন ওয়ার্ক, আপনার সিভিল ইঞ্জিনিয়ারিং, কনস্ট্রাকশন বিজনেস, ছিলাম। কিন্তু আমার কষ্টটা হচ্ছে যে আজকাল এই ইদানিং গত 10 বছরে আমরা যাদেরকে শিক্ষিত করে নিয়ে এসেছি, শিক্ষার হার বাড়িয়েছি, কিন্তু সেখানে তাদেরকে আমাদের টেকনিক্যালি কোনো ফিল্ড ওয়ার্ক করতে দিলে, উনি যেটা বলছেন যে ইঞ্জিনিয়ারিং এ হচ্ছে সবকিছু হচ্ছে, কিন্তু প্র্যাকটিক্যালি যখন ইয়াতে যাচ্ছে সেই জায়গায় টেকনিক্যালি সে ওয়েল সেট আপটা, যেটা উনি বলেছেন। আমাদের আসলে কতগুলো পরিসংখ্যান ঠিক করে রাখা উচিত, তা না হলে আলোচনা বিক্ষিপ্ত হবে। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বেশি পরিমাণে বেকারত্ব বিশেষ করে যুবকদের মধ্যে বাংলাদেশে। এবং আর একটা বিষয় পরিষ্কার থাকা দরকার, সেটি হচ্ছে যে সেই বেকারত্ব হচ্ছে আপনার 10-এরও বেশি, কিন্তু আপনি যদি ছদ্ম বেকারত্ব চিন্তা করেন তাহলে সেটি 40%। তার মধ্যে হচ্ছে 95% হচ্ছে অনানুষ্ঠানিক খাতে কাজ করে, যার মানে তার মানে হচ্ছে সেখানে না আছে কাজের কোনো অধিকার। এবং তার মধ্যে যারা নারীদের ক্ষেত্র, তাদের হচ্ছে 95% নারী কাজ করে হচ্ছে ঝুঁকিযুক্ত কর্মসংস্থান, ভালনারেবল এমপ্লয়মেন্টে। এটা যদি আপনি খেয়াল করেন তাহলে উনি প্রশ্ন করছেন উদ্যোক্তার থেকে। তাহলে আমরা প্রথম জিনিসটা হচ্ছে আমাদেরকে পরিষ্কার করে বুঝতে হবে, সেটি হচ্ছে কার্পেটের নিচ থেকে বলতে হবে যে আমরা যে ধরনের প্রবৃদ্ধির কৌশল তৈরি করেছি সেটি আসলে কর্মসংস্থান তৈরি করছে না। তারপরে আমাকে প্রশ্ন করতে হবে, দ্বিতীয় প্রশ্ন, যে আমরা যে মানব সম্পদ তৈরি করছি সেখানে একটি গুণগত প্রশ্ন আছে আর একটা হচ্ছে পরিমাণগত প্রশ্ন আছে।
গুণগত প্রশ্ন হচ্ছে অবশ্যই মনুষ্যত্ব তৈরি করার জন্য শিক্ষা তো আপনি সরাসরি একটা দার্শনিক দিক থেকে বলবে যে শিক্ষার সাথে আপনার কর্মসংস্থানের কোনো সম্পর্ক নাই, আর আপনি যদি খুব উপযোগবাদী হন তাহলে শিক্ষার সাথে কর্মসংস্থানকে যুক্ত করার চেষ্টা করবেন। সেটাও যদি চিন্তা করেন তাহলে সেখানে আপনার দুটো বিষয় পরিষ্কার হচ্ছে। তাহলে কৌশলগত সমস্যা আছে। দ্বিতীয় সমস্যা হচ্ছে যে মানব সম্পদ আমাদের যে নীতি আছে সেই নীতি নাই। আপনাদের খণ্ডিত কতকগুলো আপনার বিষয় আছে। আপনি যদি কৌশল না তৈরি করেন, অর্থাৎ আপনি যে সুযোগটা পাবেন, তার মানে হচ্ছে যে 60% জনগোষ্ঠী যে জনমিতিক পরিবর্তন চলছে তার হচ্ছে যে আপনার, আমরা যেটাকে বলি ইকোনমিক অ্যাক্টিভ পপুলেশন, যেটা আপনার একটা বিরাট সম্ভাবনার দ্বার তৈরি করতে পারে। তাহলে প্রশ্ন হচ্ছে যে কেন হচ্ছে না? আবার আপনারা এই গণমাধ্যমে বলছেন যে একটা যুবক ঝাঁপ দিতে চাচ্ছে, যে কোনো পরিস্থিতি হোক সে কাজ চায়। তার মানে মানুষের হচ্ছে প্রচন্ড পরিমাণে কাজের আকাঙ্ক্ষা, মানুষ খুবই চেষ্টা করছে অভিযোজন করে যে কোনো পর্যায়ে যে কোনো ভাবে কাজ করতে। অন্যদিকে আপনার যে রাষ্ট্রীয় কৌশল আছে সেই কৌশল আসলে আপনার প্রবৃদ্ধি যেভাবে হচ্ছে সেটা কর্মসংস্থান বাড়াচ্ছে না। সেখানে হচ্ছে যে মানব সম্পদের যেভাবে কায়দা করে করা দরকার সেটা হচ্ছে না। এখন তাহলে কেন হচ্ছে না? একটা হচ্ছে তো গুণগত বিষয়, এবং আর একটা হচ্ছে যে আপনি কিভাবে ডিস্ট্রিবিউট করবেন ওইটাকে। তার চেয়ে আর একটা বিষয় হচ্ছে যে প্রতিষ্ঠানগুলো আসলে আছে কিনা। কারণ প্রতিষ্ঠানগুলো খুবই গুরুত্বপূর্ণ। প্রতিষ্ঠানগুলো কি ভেঙে যাচ্ছে? আর প্রতিষ্ঠানগুলোর আসলে দর্শন কি? প্রতিষ্ঠানগুলোর কি দর্শন হচ্ছে যে আপনার অর্থ বাণিজ্যিকীকরণ, না প্রতিষ্ঠানগুলোর লক্ষ্য হচ্ছে যে আপনার, তাহলে ডিবেটটা তৈরি করতে হবে যে আসলে রাষ্ট্রের দায়িত্ব কি হবে। রাষ্ট্রের দায়িত্ব কিন্তু আমি কর্মসংস্থান তৈরি করা বলছি না, কারণ কর্মসংস্থান অধিকাংশই ব্যক্তি খাতে হবে। রাষ্ট্র কি আসলে এই বোঝা বইবে, না আসলে রাষ্ট্র এমন পথের বাধাগুলো সরিয়ে দেবে যার মাধ্যমে কর্মসংস্থান তৈরি হবে? এই ধরনের কোনো বিতর্ক চোখে পড়ে না, এবং রাষ্ট্রীয় কোনো উদ্যোগও লক্ষ্য করা যায় না। আপনি কোনো কর্মসংস্থান নীতিমালাও দেখবেন না। সাম্প্রতিককালে একটা দক্ষতা কাউন্সিল তৈরি করা হয়েছে যেটা প্রধানমন্ত্রীর নেতৃত্বে, এবং সেটাও করা হয়েছে হচ্ছে যে বিদেশিদের কাছে। আপনি যে প্রশ্নটি উল্লেখ করেছেন সেটা কিন্তু খুব গভীর। প্রশ্নটি হচ্ছে যে আমাদের দেশ থেকে যারা প্রবাসী আয় আমরা জানি যে কমছে, কারণ কমছে হচ্ছে, আবার অন্যান্য দেশের আয় বাড়ছে কেন? কারণ তারা দক্ষতার উচ্চ স্তরে আছে, আমরা দক্ষতার নিচের স্তরে আছি। একইভাবে আমাদের উৎপাদন যদি, তাহলে দেখেন যে দুটো জিনিস হচ্ছে, আমরা এখন পর্যন্ত সর্বোচ্চভাবে বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকার মতো একটি মাত্র পণ্য রপ্তানি করছি, এবং দিন দিন তা কেন্দ্রীভূত হচ্ছে। অর্থাৎ হচ্ছে যে পোশাক খাত 1990-এর দশকে মাত্র হচ্ছে যে আপনার 50% ছিল মোট রপ্তানির, এখন সেটা 84% দাঁড়িয়েছে। দ্বিতীয় হচ্ছে যে আমাদের কর্মসংস্থান আগেও যেমন ছিল, প্রবাসীরা কিন্তু যারা যেভাবে কাজ করছে, যে কর্ম পরিবেশের মধ্যে আছে অধিকারহীন অবস্থায়, কিন্তু সে টাকা পাঠাচ্ছে, যার ফলে আমরা উল্লসিত হচ্ছি যে আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এত বেড়ে যাচ্ছে। তাহলে হচ্ছে যে আমরা আসলে নতুন বাজার তৈরি করতে পারছি না, নতুন পণ্য তৈরি করতে পারছি না, এবং নতুন আসলে আমাদের যে গুণগত সরবরাহ করতে পারছি না মানুষকে। মানুষকে তো আপনি পণ্য করলে হবে না, মানুষকে আসলে মানুষ হিসাবে চিন্তা করতে হবে। তার মানে এই ধরনের যে সার্বিক কম্প্রিহেন্সিভ যে স্ট্র্যাটেজি, সেটা আসলে আপনি কোথাও লক্ষ্য করবেন না। লক্ষ্য করবেন কোথায়? দুটো জায়গায়। একটা হচ্ছে যে আপনার মধ্যমেয়াদী পরিকল্পনা, অর্থাৎ হচ্ছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, আর একটি হচ্ছে যে বছর ওয়াইজ পরিকল্পনা, সেটা হচ্ছে যে আপনার আর বাজেটের মধ্যে। কিন্তু যদি খেয়াল করেন এইটা নিয়ে, অর্থাৎ মধ্যমেয়াদী চ্যালেঞ্জের মধ্যে আমরা যে পড়ছি, আমরা শুধু গোলক ধাঁধার মধ্যে আছি যে মোট দেশজ উৎপাদন বেড়ে যাচ্ছে এবং আমরা বিরাট রকমের একটা উন্নয়নের বন্যার মধ্যে আছি, কিন্তু কোনো স্ট্যাটিস্টিক্সই তাই বলে না, কর্মসংস্থান বলে না। আপনার যদি খেয়াল করেন বৈষম্য, কারণ বাংলাদেশ রাষ্ট্র অন্য রাষ্ট্র থেকে কিন্তু পার্থক্য। কারণ হচ্ছে যে বাংলাদেশ একমাত্র রাষ্ট্র দক্ষিণ এশিয়ার যার মুক্তিযুদ্ধের সময় পরিষ্কারভাবে তার ঘোষণাপত্রে তার আদর্শগুলো উল্লেখ করা ছিল। একদিকে বলা হয়েছে সমতা, অর্থাৎ ইকুয়ালিটি, মানবিক মর্যাদা, হিউম্যান ডিগনিটি, এবং সামাজিক মর্যাদা, সামাজিক সুবিচার, অর্থাৎ সোশ্যাল জাস্টিস। এই যদি দেখেন, এটা কিন্তু আপনার কোনো পঞ্চবার্ষিকী পরিকল্পনায় নাই। তার মানে হচ্ছে যে আপনি কথামালার মধ্যে যদি সীমিত থাকেন, তাহলে তো
এখন প্রশ্ন হচ্ছে তার সাথে এখন যোগ হচ্ছে আন্তর্জাতিক ক্ষেত্র, কারণ আপনি দেখছেন যে আমাদের রপ্তানি বাজারেও তার প্রভাব পড়েছে। বিশেষ করে আমাদের 1 নম্বর রপ্তানি বাজার হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, সেখানে রপ্তানি গত 6 মাসে কমেছে। একই কায়দায় আমরা তৃতীয় রপ্তানি গন্তব্য হচ্ছে যুক্তরাজ্য, সেখানেও কমেছে। তার মানে আন্তর্জাতিকভাবেও একটা ক্রান্তিকাল চলছে, যেখানে হচ্ছে যে অভিবাসী আয় থেকে প্রবাসী আয়ের মধ্যেও তার মানে আর একটা চ্যালেঞ্জ যোগ হলো। তাহলে এই যে সার্বিক পরিস্থিতিকে সামনে রেখে আপনার যে পরিকল্পনা, সেটা আপনি বলছেন সৃজনশীলতা নাই, তা না হলে আপনার এই আউটকাম হচ্ছে কেন? আমার শেষ পর্যায়ে আছে, আপনি বলেন আপা, উনি যেটা বললেন যে কর্মসংস্থান তৈরি করার জন্য মানে কর্মদক্ষতার যে ব্যাপারটা আছে, মানুষ শিক্ষিত হচ্ছে, উচ্চশিক্ষা পাচ্ছে, সবকিছু পৃথিবীর সব দেশে কিন্তু দেখা গেছে উচ্চশিক্ষিতের হার কিন্তু একটা জায়গায় আটকিয়ে রাখা হয় এবং খুব কস্টলি পৃথিবীর সব দেশেই। কিন্তু আমাদের এখানে সবাই উচ্চশিক্ষা নেওয়ার ক্ষমতা রাখে এবং এই জায়গাটা হচ্ছে এর ফলে যেটা প্রশ্নটা হয়তো এইভাবে আসতো না যদি না যে আমাদের যে শিক্ষার হার মানে যে লোকগুলো বেরোচ্ছে তারা যদি দক্ষ হয়ে বেরোতে পারতো তাদের কাজে, প্রত্যেকটা নিজের কাজে, তাহলে কিন্তু এই কথাটা আসতো না। উনি যেটা বললেন তার সাথে জি আমরা যেটা দেখি আসলে আমাদের দেশের অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটা সেক্টরে খুব ভালো করছে, বিবিএ এমবিএ খুব মানে কিছুদিন ধরে খুব জোয়ার চলেছে, দেখা গেছে সব স্টুডেন্ট এখন বিবিএ এমবিএ করছে। তো এই জিনিসটা আসলে দেখতে হবে যে আমার নিজের দক্ষতাটা কোথায়, আমি কোন জায়গায় আমার শিক্ষাটাকে চাহিদার ব্যাপারটাও আছে যে আমার কোনো চাহিদা আছে কিনা, কিন্তু চাহিদা ছাড়াই কিন্তু আমি তৈরি করে যাচ্ছি। জি, এটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে আমাদের দেশে আসলে যে কারিগরি শিক্ষাটার খুব অভাব। যে যে সেক্টরে আমি কাজ করতে চাই সেই সেক্টরে দেখা যায় কারিগরির চেয়ে আমাদের দেখা যায় যে পাঠ্যগত বা পুঁথিগত জ্ঞানটা আমাদের বেশি পড়ানো হয়। সেক্ষেত্রে যদি কারিগরি শিক্ষাটা অ্যাড করা হয় বা আমি যদি একদম রিয়েল লাইফ মানে আমি উদ্যোক্তা বা যে কোনো কাজের ক্ষেত্রেও বলবো যে আমি যদি রিয়েল লাইফে কাজ করতে যাই তাহলে আমার আসলে হাতে কলমে সে কাজটা শেখা উচিত। এইটা যদি আমি করতে পারি তাহলে কিন্তু আমি দেখা যাচ্ছে শুধু দেশে এবং দেশের বাইরেও কিন্তু আমি আমার দক্ষতাটা কাজে লাগাতে পারবো। এবং এটা যদি কেউ উদ্যোক্তা হতে চান, কেউ যদি বড় ভালো কোনো জায়গায় চাকরি করতে চান, সব ক্ষেত্রে এটা দরকার। কিন্তু আমাদের দেশে দেখা যায় যে আমরা পুঁথিগত বিদ্যার দিকে বেশি ঝুঁকে গেছি, আমরা আসলে কারিগরি শিক্ষাটার দিকে ওভাবে যাই না। এটা আমাদের শিক্ষা ব্যবস্থা যে রাষ্ট্রের পরিকল্পনার অভাবের কারণে, রাষ্ট্রের কৌশলগত কারণে, শিক্ষা ব্যবস্থার কারণে না, আসলে আমরা একটা ট্রেন্ডের মধ্যে ঢুকে যাচ্ছি। আমরা একটা ট্রেন্ডের মধ্যে ঢুকেছি। কিন্তু আমার মনে হয় আমাদের শিক্ষা ব্যবস্থার যদি এই চেঞ্জটা করা যায়, যে এখন 50-50ও যদি করা যায়, আমাদের দেখা যায় পুঁথিগত বিদ্যাটার সাথে যদি কারিগরি শিক্ষাটাও অ্যাড করা হয়, সেক্ষেত্রে আমাদের দেশে অনেক বেশি মানে যোগ্য লোক আসলে তৈরি হতে পারবে। আপনার কি এখন কি আপনার মনে হয় যে যেখানে কর্মদক্ষতার যে জায়গাটা আছে সেই জায়গাটা আমাদের অনেক প্রচন্ড ঘাটতি আছে? জি, প্রচন্ড ঘাটতি আছে। এবং আসলে আমাদের সামনে কিন্তু রোল মডেলও নেই। দেখা যাচ্ছে যে একজন খুব ভালো কাজ করছে, আমরা যদি সে তার গল্পটা জানি বা সে কিভাবে কাজ করছে, সে যদি বিভিন্ন সেক্টরে আছে, বিভিন্ন ডেভেলপমেন্ট সেক্টরে বা ডিজাইনিং সেক্টরে, তারা যদি আসলে নতুন উদ্যোক্তাদের জন্য বা নতুন যারা বের হচ্ছে তাদের জন্য যদি মেন্টরিং করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেক নতুন মানে নতুন আইডিয়া তৈরি হতে পারে। কারণ একটা মানুষের আমি যখন তার সফলতার কথা জানবো তখনই কিন্তু আমি বুঝতে পারবো যে প্রত্যেকটা সফলতার পিছনে কিন্তু অনেক চড়াই উতরাই আছে, অনেক কিছু, অনেক ত্যাগ আছে, অনেক মানে তার সাফল্যের পিছনে আসলে অনেক কঠিন কোনো গল্পও আছে। তো তাদের সাথে যদি মানে যে সেক্টরে আছেন, বড়দের সাথে যদি মাঝারিদের সাথে যদি ছোটদের একটা লিঙ্ক আপ করা যায় এবং তাদেরকে যদি দিয়ে মেন্টরিং করানো যায়, বছরে 2বারও হতে পারে যে একদম খুব বড় যারা যে সেক্টরে কাজ করছে তাদের সাথে মাঝারি কোনো উদ্যোক্তা কথা বললো বা তাদের অভিজ্ঞতাটা জানলো, সেক্ষেত্রে আমার মনে হয় অনেক বেশি মানে অনেক বেশি দক্ষ হয়তো বা তৈরি হতে পারে। না, আপনার কি মনে হচ্ছে যে ওদের সাথে এটা হলি ইন্টারাকশনটা হলি হবে যদি তার বেসিক জায়গাগুলোতে তার স্ট্রং না থাকে? না, বেসিক জায়গা তো অবশ্যই স্ট্রং হতে হবে। কারণ একজন যখন একটা সেক্টরে কাজ করতে যাবেন, তার তো আসলে ওই জায়গাটায় যদি সে দক্ষ না হয় তাহলে তো সে আসলে কাজই করতে পারবে না। সেটা সে এন্টারপ্রেনার হতে পারে বা সে কোনো কোম্পানিতে কাজ করতে পারে। আপা 1 মিনিট বলতে হবে, আমাদের সময় শেষ হয়ে গেছে। আসলে আমি একটা কথা বলবো যে পরিপূর্ণ সম্মান রেখে ওনার প্রতি, যে প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা থেকে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা বলেন, পিআরএসপি বলেন বা রোলিং বাজেটে আমরা বলি হলিডে প্ল্যান বা 2 ইয়ার প্ল্যান যদি বলে থাকি, অনেক ইন্ডিকেটর ছিল বা অনেক অবজেক্টিভ ছিল। তার মানে 2-3টা অবজেক্টিভ কিন্তু একদম কমন ছিল। তার মানে দারিদ্র্য বিমোচন করা, শিক্ষা এবং কর্মসংস্থান করা। এখন একটা জিনিস হচ্ছে যে কর্মসংস্থান করবে কারা, যারা প্ল্যান করেছে ওনারা কিছু স্ট্র্যাটেজি দিয়ে দিবেন।
এই কর্মসংস্থান তৈরি করার দায়িত্ব কিন্তু আমাদের সকলের। এটা শুধুমাত্র রাষ্ট্রের না, শুধুমাত্র পরিকল্পনাকারীদের না। আর একটা জিনিস হচ্ছে যে রাষ্ট্রে যখন গণতন্ত্র আছে, অর্থনৈতিক উন্নয়নও হচ্ছে। একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে যে আমাদের প্রচুর পুঁজি আছে, আমরা জানি যে আমাদের প্রচুর রিজার্ভ অর্থ আছে। আপা, আমাদেরকে যে শেষ জিনিসটা করতে হচ্ছে হবে যে কিন্তু। সেটা হচ্ছে যে আমাদের এই কৌশলগুলোতে একটা কৌশল বের করতে হবে সকলে মিলে, রাষ্ট্রের উপরে না, স্টুডেন্টের উপরে না, উদ্যোক্তার উপরে না, সামগ্রিকভাবে রাষ্ট্রের সকল নাগরিককে মিলে যে পুঁজি এবং সক্ষমতা ব্যবহার করার সমন্বয়। একটা সঠিক পথ আমাদেরকে বের করে নিতে হবে। তো আমাদের সময় শেষ হয়ে গেছে। আপনাকে ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি। আমি বলি